2022 সালে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 জনের ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার, আরও 3 জনের বিভিন্ন মেয়াদে শাস্তি। এবং চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। জানুয়ারিতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার, ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান। বাংলার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে, পরিবারে চলছে মাতম। দালাল চক্রের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। প্রশাসন বলছে দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সচ্ছলতা ফেরাতে অনেকেই পাড়ি জমান বিদেশে, তবে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে ঘটল প্রাণহানি। সোমবার সকালে মৃত্যুর খবর পেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। লিবিয়া উপকূল থেকে উদ্ধার 23 মরদেহের মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈরে। স্বজনরা জানান, দালালের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়েন রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সঙ্গে একইভাবে গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও চলে যান। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে প্রাণ হারান মামা ভাগ্নে। ও বলছে যে আমার ভাগ্নে আমার সাথে দাও, আমি মামু ভাগ্নে একসাথে গেম দিয়ে যাব। এই রফিক দালালের কাছে স্বপন নেছে 14 লাখ আর মনু চালান নেছে 14 লাখ। 2 জন লোক আমাকে বাড়ির ক্ষেত্রে উঠতে চাইছে, কেউ দেয় নাই, পান্নায় বইয়া দালালে গুলি করে মার গেলাইছে। এই ঘটনায় মারা যান রাজৈরের আরও 8 যুবক। ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে কয়েক লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনার মূল হোতা হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দি গ্রামের মনির হাওলাদার ও ফরিদপুরের ভাঙা উপজেলার আলিপুরের রফিক দালাল। দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তারা। আমার ভাইটা জীবনে আমরা পাই, আমরা দেখতে পাই, এই ব্যবস্থা আমাকে ঠিক করে দেন। দালাল বিচার হওয়া উচিত, আমরা সেই দালাল বিচার হোক। দালাল চক্র যেগুলো কাজগুলো করে যারা, তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া অতি জরুরি। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আর লাশ দেশে ফেরাতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। তাদের পাশে আমরা আছি, যে কোনো প্রকার আইনি সহায়তা চাইলে আমরা তৎক্ষণাৎ আইনগত সহায়তা দেব। যারা মারা গেছে পরিবারের পক্ষ থেকে যদি তারা লাশ লিবিয়া থেকে বাংলাদেশে আনতে চায়, আমরা দূতাবাসের মাধ্যমে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। মৃতদের মধ্যে গোবিন্দপুরের ইনসান শেখ, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্ধিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বারৈ ও বৌলগ্রামের অনুপ সর্দার এবং নিপুণ কীর্তনিয়া রয়েছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 10 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। গত 27 জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে 2022 সালের সেপ্টেম্বর মাসে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। পরবর্তীতে অভিযোগ প্রমাণ হওয়ার এ শাস্তি দেওয়া হয়। বহিষ্কারকৃতদের মধ্যে সাদমান নাহিয়ান সেজান কুয়েত শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া অন্যান্যরাও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীতে নির্বাচন কমিশন আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আমরা একটা মোটামুটি ধারণা পাই মাননীয় প্রধান উপদেষ্টার গত 16 ডিসেম্বরের বক্তব্য থেকে, যে তিনি বলেছেন যে সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায়, তাহলে পারে আগামী ডিসেম্বর। আর যদি সংস্কার কার্যক্রমকে আরও একটু এক্সটেন্ডেডভাবে করতে দেওয়া হয়, তাহলে
2024 সালের জুন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। আমরা নির্বাচন কমিশন মোটামুটি এই উইন্ডোটাকে ধারণ করে এর প্রথম অংশটাকে, যেহেতু আমাদের প্রস্তুতির ব্যাপার আছে, আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে দিনভর কর্মসূচিতে অংশ নিতে ফেনী যান তিনি। প্রথমে সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর উপহার দেন আমির। এরপর সীমান্তে বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে বলে মন্তব্য করেন আমির। সফরকালে তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এমন একটা নির্বাচনে জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে স্বাচ্ছন্দ্যের সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে, আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে। আমরা চাই এমন সরকার হোক, তাদের দায়বদ্ধতা থাকবে, সততা থাকবে, স্বচ্ছতা থাকবে, তাদের হাতগুলো দুর্নীতি থেকে মুক্ত থাকবে এবং জনগণের আমানতের খেয়ানত হবে না। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। নির্দিষ্ট সময়ের আগে রোববার সন্ধ্যার পর থেকেই কানায় কানায় পূর্ণ হয় পুরো ময়দান। কোরআন এবং হাদিসের নসিহতপূর্ণ বক্তব্য শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সোমবার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে ঢল নামে ধর্মপ্রাণ মানুষের। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পরকালীন মুক্তির জন্য ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। ফজরের নামাজের পর ইমান আমলের বয়ান চলছে খিত্তায় খিত্তায়। এ সময় কোরআন এবং হাদিস থেকে জীবনমুখী হুকুম আহকামের প্রশিক্ষণ নেন রাসূলের ভক্তরা। লাখ লাখ মানুষের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে ইজতেমা পরিচালিত হওয়ায় শুকরিয়া আদায় করেন সৃষ্টিকর্তার কাছে। বৃহৎ এ জমায়েত বাংলাদেশে হওয়ায় নিজেদের সৌভাগ্যবানও মনে করেন তারা। তালিম হচ্ছে, আমল হচ্ছে, নামাজ হচ্ছে, মানে বয়ানগুলো শুনতে পারতেছে খুব সহলের সাথে, আরামের সাথে। এত বড় ব্যবস্থাপনা সারা পৃথিবীর কোথাও আছে নাকি? এত বড় একটা গ্যাদারিংয়ের মধ্যে কষ্ট আছে, এই কষ্ট সহ্য করতেছে কি জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহর কাছে আমরা কান্দাকাটি করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, কাইজা ঝগড়া যাতে না হয়। নিজেদের ভুল বুঝতে পেরে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, এটাই মুসলিম উম্মার জন্য একটা কল্যাণ। ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটিয়ে সমাজ সংস্কারে ইজতেমার অর্জিত শিক্ষা কাজে লাগাবেন এমন প্রত্যাশা ধর্মপ্রাণদের। বুধবার আখিরি মোনাজাত নির্বিঘ্নে পরিচালনা করতে সব ধরনের প্রস্তুতির কথা জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি ছিল প্রথম পর্বের প্রথম ধাপের, সেই একই নিরাপত্তা এখন আমরা কন্টিনিউশন করছি। আমরা এই কন্টিনিউশনের মাধ্যমে জনগণকে নিরাপত্তা দেওয়ার সকল ব্যবস্থা নিয়েছি। আগামী বুধবার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। বাংলার সময় আরও থাকছে। বাণী অর্চনা, অঞ্জলি আর ভক্তিতে বিদ্যা দেবীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার নানা আয়োজন। অশুভ আর অন্ধকার দূর হওয়ার প্রার্থনা। চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়ারদের কাছ থেকে জানুয়ারি মাসে রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। হিসাব বলছে এক মাসেই 33% প্রবৃদ্ধি হিসাবে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমই এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যায়, যার ধরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এখন পিক আওয়ার সিজন, শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি
ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকেএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে ৫৫,০৮৮ কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ খোঁজা আরও আগে থেকে শুরু করেছে, এখন আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। বাংলাদেশ বছরে প্রায় ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ, আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণী অর্চনা, অঞ্জলি আর ভক্তিতে চলছে বিদ্যাদেবীর আরাধনা। ঢাকঢোল আর শঙ্খধ্বনিতে মুখর সারা দেশের পূজা মণ্ডপ আর শিক্ষা প্রতিষ্ঠান। সরস্বতীর চরণে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। অসাম্প্রদায়িক ও জ্ঞানভিত্তিক সমাজের প্রার্থনা সবার কণ্ঠে। শ্বেত শুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। জ্ঞান ও বিদ্যার এই দেবী সত্য ও ন্যায়ের প্রতীক হয়ে প্রতি বছর আসেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে। বিদ্যার দেবী সরস্বতীকে বরণে তাই এই আয়োজন। ঘণ্টির আওয়াজ আর পুরোহিতের মন্ত্রপাঠে মুখর দেশের বিভিন্ন পূজা মণ্ডপ। পূজা শেষে সবার মঙ্গল কামনায় অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। প্রতি বছর আসলে এই দিনটার জন্য তো বাচ্চারা আরো বেশি, আজকে দিন পড়তে হবে না, বই খাতা মায়ের কাছে দিয়ে দিবে, মা পড়াশোনা করবে। আমাদের সবাইকে যেন মা সুবুদ্ধি প্রদান করে এবং সেইভাবে যেন আমরা এগোতে পারি। সরস্বতী পূজার বিশেষত্ব হাতে খড়ির রীতি, যার মাধ্যমে শিক্ষাঙ্গনে প্রবেশ করে শিশুরা। অভিভাবকদের চাওয়া বিদ্যা বুদ্ধিতে আগামী দিনে জগৎ উজ্জ্বল করবে আজকের শিশুরা। আমরা সঙ্গীতের মাধ্যমে মাকে বরণ করে নিয়েছি। মা সরস্বতীর কাছে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও ও সুরের আরাধনার জন্য তার কাছে আমি চেয়েছি। আজকের দিনে কিন্তু হাতে খড়ি করে তারা তাদের এই বিদ্যার জীবনে বা এই লেখাপড়ার জীবনে কিন্তু প্রবেশ করে। পূজা ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থা খুবই সুন্দর এবং প্রশাসনের সাথে এবং পুলিশের আমাদের আলোচনা হয়েছে, তারা খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে। মাদারীপুরে ৬৫টি, বরিশালে ২২টি, চট্টগ্রামে ১২টি সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে মণ্ডপে একযোগে সরস্বতী পূজার উৎসব আনন্দে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই মুহূর্তে নগরীর জে.এম. সেন হলে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। মুখর পরিবেশে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা। বিদ্যার দেবী সরস্বতী যে আরাধনা, সেই আরাধনা কিন্তু চলছে এবং সকালে আমরা দেখেছিলাম সরস্বতী পূজার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো কিন্তু ছিল এবং যে পূজা অর্চনা, সেই পূজা অর্চনাও কিন্তু শেষ হয়েছে এবং এরপর এখন কিন্তু সন্ধ্যার পর আমরা দেখছি পূজা মণ্ডপগুলোতে ঢোল বাজনা যেমন চলছে, দুলুতি নৃত্য যেমন চলছে, তেমনি আমরা দেখছি যে পূজা মণ্ডপগুলো আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে। আমরা এখন আছি নগরীর জ্যামসেন হল প্রাঙ্গণে। এখানে একসাথে ১২ থেকে ১৩টি পূজা মণ্ডপের পূজা অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের যে বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে, সেসব বিশ্ববিদ্যালয় কলেজের ১৩টি বিশ্ববিদ্যালয় কলেজের পুজো কিন্তু এখানে একসাথে অনুষ্ঠিত হচ্ছে এবং বেলা যত বেড়েছে, বিশেষ করে বিকেলের পর থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রচুর দর্শনার্থী কিন্তু এই পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছেন এবং শুধু নগরীর যে জ্যামসেন হল প্রাঙ্গণ, এই জ্যামসেন হল প্রাঙ্গণ নয়, নগরীর যে আশেপাশের এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নগরীর জামালখান এলাকা, পাথরঘাটা থেকে শুরু করে ডিএনজি পুকুর পাড়, রহমতগঞ্জ, সব জায়গায় কিন্তু আমরা দেখছি বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে, বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় আসলে মুখরিত হয়ে উঠেছে এই মুহূর্তে পূজা মণ্ডপগুলো এবং এই মুহূর্তে কিন্তু যে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠানগুলো কিন্তু হচ্ছে এবং যে পূজার আনুষ্ঠানিকতা ছিল, সেই পূজার আনুষ্ঠানিকতাও কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি এবং বেলা যত
বেড়েছে বা আসলে পূজা মানুষের কিন্তু জনসমাগম কিন্তু ততই বাড়ছে, সেই বিষয়টি কিন্তু আমরা কিন্তু দেখছি। এই চট্টগ্রামের পূজাকে কেন্দ্র করে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা দেখেছি প্রচুর পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে পূজা মণ্ডপগুলোকে ঘিরে, এবং শুধু নগরীর জ্যামশন হল প্রাঙ্গণ নয়, এছাড়া নগরীর যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু আমরা দেখছি উৎসবমুখর পরিবেশে আসলে চট্টগ্রামে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং প্রচুর দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে আসছেন। বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় কিন্তু আমরা দেখছি পূজা মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জ্যামশন হল প্রাঙ্গণ থেকে সরস্বতী পূজার এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। বাংলার সময় আরও থাকছে। সংস্কারের অভাবে ধ্বংসস্তূপ বরগুনার ট্যাংরাগিরি ইকো পার্ক, বেষ্টনী ভেঙে বেরিয়ে গেছে হরিণ মেছোবাঘ, পর্যটকরা হতাশ, প্রাণ ফেরানোর উদ্যোগ। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ হয়েছে, এতে গুরুতর আহত হয়েছেন এক যুবক। দুপুর 12:30টার দিকে সদর উপজেলার ফুলতলি এলাকার 47-48 নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সীমান্তে পুঁতে রাখা মাইন হঠাৎ বিস্ফোরিত হলে বাম পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় তরিকুল নামের ওই যুবকের। আঘাতপ্রাপ্ত হয় হাতও। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভর্তি করে কক্সবাজার সদর হাসপাতালে। ধারণা করা হচ্ছে অবৈধভাবে গরুর চালান আনতে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন তরিকুল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কোনো ধরনের সম্পর্ক পাওয়া যায় না। হত্যাকাণ্ডের মধ্যে সর্বোচ্চ 7টি চুরি ও দস্যুতার সাথে সম্পর্কিত, 4টিতে ব্যক্তিগত ও পারিবারিক কলহের ঘটনা জড়িত, 3টি ক্ষেত্রে জেনারেল ক্রাইম যেমন ধর্ষণ, অতিরিক্ত মদ পানি মৃত্যু, বিরূপ মন্তব্য করার কারণে 2 পক্ষের মারামারি থেকে মৃত্যু, 2টি দুর্ঘটনাজনিত মৃত্যু, আর 2টি হচ্ছে ব্যবসায়িক সূত্রতার জন্য মৃত্যু। 1টিতে স্থানীয় সংঘাতে মারা গেছে, জমি জমার বিরোধে একটি ঘটনায় মৃত্যু হয়েছে এবং একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই তালিকার মধ্যে এমনও ব্যক্তির আসলে নাম দেওয়া হয়েছে যিনি আসলে আহত হয়েছিলেন একটি ঘটনায় গত বছরের জানুয়ারিতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় এই ডিসেম্বরে উনি মারা গিয়েছেন। কিন্তু এইটাকেও সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে তুলে ধরে এটাকে এই ঘটনার সাথে আগস্টের পরের ঘটনা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। সরকার আসলে এই প্রত্যেকটি ঘটনায় যথাযথ গুরুত্ব দিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। এই 23টি ঘটনা যেখানে আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে, এই 2টি ঘটনায় পুলিশ ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে। অপর 21টি তদন্তাধীন মামলায় ইতিমধ্যে 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে 17 জন নিজেদের দায় স্বীকার করে আদালতে 164 জেলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। একই সঙ্গে এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে যারা প্রচার করে, প্রচারকে উদ্বেগজনক বলে মনে করে। এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সূত্রপাত ঘটতে পারে বিবেচনায় সরকারের পক্ষ থেকে সকলকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একটা জিনিস আমি আপনাদের সাথে একটু পরেই আমি ডাটাটা শেয়ার করে দেব, সেটা হচ্ছে আমরা এই 23টি ঘটনার পাশাপাশি জেনারেল যে আমাদের গত 4 মাসে সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের একটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ড সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে, সেখানে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। গোপালগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় 105 জনের নামে মামলা হয়েছে, অজ্ঞাত আসামি করা হয়েছে আরও 350 থেকে 400 জনকে। দুপুরে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাবি মুরসালিন বাদী হয়ে মামলাটি করেন। রোববার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে লিফলেট বিতরণ করেন স্থানীয় কয়েকজন। স্থানীয় মুদি ব্যবসায়ী সাফায়েত গাজীর কাছে রাখা হয় কিছু লিফলেট। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডা হয় সাফায়াতের। পালানোর চেষ্টার সময় তাকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করে সাফায়াতের বড় ভাই। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তাদের অবরুদ্ধ করে ভাঙচুর করা হয় গাড়ি। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা এলেও তোপের মুখে পড়েন তারা। ফরিদপুরে অটোরিকশা চালক ফরহাদ হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। নেশার টাকা জোগাড় করতে এই হত্যাকাণ্ড বলছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার আরও জানান, রোববার রাতে রাজবাড়ীর
গোয়ালন্দঘাট এলাকা থেকে প্রথমে সুমন শেখকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নে অভিযান চালালে গ্রেফতার করা হয় রেজাউল করিম মিন্টুকে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন গ্রেফতারকৃতরা। জানায় অটোরিকশা ছিনতাইয়ের পর 11,000 টাকায় বিক্রি করে তারা। গত 30 জানুয়ারি অটোরিকশা চালক ফরহাদ প্রামাণিককে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেয় ওই দুজন। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।